তুমি আমার বাড়ি চিনলে কিভাবে? আমি একজন জার্নালিস্ট, সত্যের খোঁজে যে কোনো ঠিকানাই আমাকে খুঁজে বের করতে হয়। আমি এখন কথা বলতে পারবো না, সরি। নিশা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। তুমি আমাকে 2 মিনিট সময় দাও, আমার কথাটা শোনো। বিশ্বাস করো, আমি তোমাকে দোষারোপ করার জন্য এখানে আসিনি, প্লিজ। দেখুন, আপনারা এখানে কেন এসেছেন আমি জানি, কিন্তু আমার এই বিষয়ে কিছু বলার বা করার নেই। আপনার সাথে যখন লাস্ট ফোনে কথা হয়েছিল, আপনি নিজে জোর দিয়ে বলেছিলেন আমাদের সাপোর্ট করবেন, পেখমের যা হেল্প লাগবে আপনি করবেন। কিন্তু এর মধ্যে হঠাৎ কি হলো যে আপনি সব উল্টোপাল্টা কথা বললেন, ব্যাকআউট করলেন। নিশা, ওই শয়তান লোকটা নিজেকে ভালো প্রমাণ করার জন্য যে ঠিক কি কি করতে পারে সেটা আমি খুব ভালো করে জানি। আর আমাদেরই ভুল হয়েছে, তোমাকে কোনোভাবে প্রোটেক্ট করার ব্যবস্থা করলে হয়তো এই জিনিসটা হতো না। আমাদের মতো মানুষজন যাদের না আছে অর্থ, না আছে কোনো ক্ষমতা, তাদেরকে প্রোটেক্ট করা যায় না পেখম। আর সবটা যখন বুঝে গেছো তখন এসব আলোচনা করার কোনো মানেই হয় না। নিশা, তুমি আমার কথাটা একবার অন্তত দেখো, আমি নিজেই প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছি। তোমরা এখন এখান থেকে যাও প্লিজ, প্লিজ আপনারা আসুন, আমি কোনো সাহায্য করতে পারবো না। আপনার মুখ এভাবে বন্ধ করে দেওয়া হবে আর আপনি সেটা মেনে নেবেন? দাঁড়াও নিশা, আমাদের মতো মেয়েদের মুখ তো দিনের পর দিন ঠিক এইভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে। বলো, আমরা একটা সুযোগ পেয়েছি ওই লোকটার মুখোশ সবার সামনে ছিঁড়ে ফেলার, ওকে শাস্তি দেওয়ার। তুমি পিছিয়ে আসবে? আমি তো পিছিয়ে যেতে চাইনি পিছিয়ে যেতে, কিন্তু ওই রন রে তোমার ওপর প্রেশার ক্রিয়েট করে তোমার মুখ বন্ধ করতে চেয়ে আমাদের হাতে একটা অনেক বড় প্রমাণ তুলে দিয়েছে নিশা। আমাদের কাছে সুযোগ আছে এই কেসটা জিতে যাবার। তুমি যদি কোর্টে দাঁড়িয়ে বলো যে ওই লোকটা তোমাকে কিভাবে ম্যানিপুলেট করেছে, আমরা আমাদের থেকে এই কেসটা ঘুরে যাবে। নিশা, তুমি এটা চাও না? বলো, ওই লোকটাকে আমার শাস্তি দিতে সাহায্য করো প্লিজ। নিশা প্লিজ, প্লিজ নিশা প্লিজ। আমার মেয়ের মাথা খাওয়াটা এবার বন্ধ করবে? মা, তুমি এবার বেরিয়ে এলে কেন? আমি সামলাচ্ছি তো, তুমি যাও। দাঁড়া, তোর দ্বারা কিচ্ছু হবে না। আন্টি, আপনি মা, আপনার চিন্তাটা আমি বুঝতে পারছি। আমার মাও একই সময় এত। দাঁড়া, অত কথা আমি শুনতে চাই না। আমার একটাই কথা, অত বড় মানুষটার সঙ্গে লড়াই করবার মতো কোনো ক্ষমতা আমাদের নেই। তাই আমার মেয়েকে তোমরা জোর করো। কিন্তু মাসিমা, আপনার মেয়ে কোনো অন্যায় করেনি, উল্টে অন্যায় ওর সাথে হয়েছে, যেটা প্রতিকার হওয়া দরকার। আপনি মা হয়ে সেটা চান না? না, চাই না, আমি কিচ্ছু চাই না। আমার মেয়ে বেঁচে আছে, এটাই আমার কাছে যথেষ্ট। আমি হাত জোর করে বলছি, আমায় ক্ষমা করো বাবা। তোমরা যাও, তোমরা যাও না এখান থেকে, যাও, দয়া করে যাও। এসো, যাও, তোমরা দয়া করে যাও। এই রানা রয় চৌধুরী কত নিচে নামবে নিজের ইমেজ বজায় রাখার জন্য, সবাইকে ভয় দেখিয়ে রাখবে টাকার জোরে, ক্ষমতার জোরে। আর আমরা এরকম যদি নিচেকে একবার কনভিন্স করতে পারতাম না, আমাদের এরকম লোকের সাথে লড়ার জন্য আরো ভালো করে তৈরি থাকতে হতো। পেখম, খুব হতাশ লাগছে।
কিভাবে ভয় পাইয়ে দিয়েছে মেয়েটাকে, ওর মাকে। ঠিক যেমন ভাবে সমাজের ভয় দেখিয়ে আমাদের চুপ করিয়ে রাখা হয়েছিল, তেমন আমি ওদের ভয়টা ভেতর থেকে ফিল করতে পারছি। আমি জানি মুখ বুঝে অপমান সহ্য করার কষ্টটা ঠিক কি। এরা এই অমানুষগুলো দিনের পর দিন টর্চার করে যাবে, আমরা কিচ্ছু করতে পারবো না। পেখম এভাবে বলো না পেখম, তোমাকে এভাবে দেখলে আমার কষ্ট হয়। এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদের শক্ত থাকতে হবে। মন যদি ভেঙে যায় লড়াই করবে কি করে? আমাদের দুজনকে তো শক্ত থাকতে হবে, বলো। রন, রে আর যারই মনোবল ভাঙুক না কেন, আমাদের ভাঙতে পারবে না পেখম। আর আমাদের এভিডেন্সটা থেকে কিছু শেখা উচিত, শিক্ষা নেওয়া উচিত। হাতে আরো 2 দিন সময় আছে পেখম, আমাদের যে করে হোক এই 2 দিনের মধ্যে এভিডেন্স জোগাড় করতেই হবে। আমাদের দিক থেকে যা যা করা পসিবল চেষ্টা করেছি। আমি কবে থেকে একটা প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো দিশাই দেখতে পাচ্ছি না। আমাদের কেসটা যদি এইভাবেই দুর্বল হতে থাকে তাহলে তো আমরা হেরে যাবো। আবির, কখনো না পেখম, আমরা হেরে যেতে পারি না। তুমি তো নিজে বলেছিলে এই লোকটা স্বভাব এখনো বদলায়নি। তার মানে শুধু একটা নিশা না, এরকম অনেক নিশা আছে। আমাদের ওই রন রে ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, আর আমি শিওর কিছু না কিছু এভিডেন্স আমরা খুঁজে ঠিক বের করতে পারবো। চন্দননগর থেকে ফোন এসেছে। ধরো ধরো ধরো। হ্যালো, তোমাকে যে ব্যাপারে খোঁজ নিতে বলেছিলাম সেটা খোঁজ পেয়েছো? থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি জানো না। আমি যাব, আমি নিজে যাব চন্দননগর। রাখছি। আমাদের চন্দননগর যেতে হবে। আমি মনে হচ্ছে একটা আশার আলো দেখতে পাচ্ছি। কালকে আগে শালিনী ম্যাডামের সঙ্গে দেখা করতে হবে, তারপর আরো বাকি যা কাজবাজ হয়েছে সব কালকে মিটিয়ে ফেলতে হবে। পরশু আমরা চন্দননগর যাব। ঠিক আছে দেখো। গুড মর্নিং। প্লিজ ইন্সপেক্টর, ওর একটা পয়েন্ট পাওয়া খুব জরুরি। ঠিক আছে, দেখছি। তুমি চন্দননগর পৌঁছে গেছো? ওনাদের সঙ্গে দেখা হয়েছে? আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি তুমি কোনো খবর পেলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, চিন্তা করো না আবির, আমি কোথাও বেরোবো না, আমি বাড়িতেই থাকবো। আবির, একবার ফোনটা রাখো তো, আমার না একটা ফোন আসছে, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ, রাখছি। দিদিভাই কেন ফোন করছে? হ্যাঁ দিদিভাই, বলো। এই ফোনটা যার, তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? আপনি কি ওনার পরিবারে কেউ বা পরিচিত? একবার চলে আসতে পারবেন? দিদিভাই কোথায়? দিদিভাই ঠিক আছে তো? ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, দুপুরবেলা তো বাড়িতে বাবা, কাকুমণি, শ্যাম কেউ নেই।
অঙ্কিতা সিঞ্জিনিও মনে হয় বেরিয়েছে। আবির নেই, মায়ের শরীরটাও ভালো নেই, কাকিমণি ঠাম্মি, না না, ওদেরকে টেনশন দেওয়া যাবে না। আর বাবারই সময় নেই, আমাকে যা করার এখন। আহারে বেচারি পেখম, তুমি লোকের কাছে ভালো সাজতে কতটা ভালোবাসো সেইটা আমি জানি। তুমি আমার ভালো মন থেকে চাও বা না চাও, কিন্তু আমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তুমি যে দৌড়ে চলে যাবে সেইটাও আমি খুব ভালো করে জানি। তাই তো এই ড্রামাটা করলাম। আর তুমি এখন কি ভাবছো সেটাও জানি। আজকে আমার হেল্প করে কালকে কোর্টে গিয়ে সবার সামনে নাম কিনবে, বাট ভেরি স্যাড সেটা তো হচ্ছে না, কারণ কাল তুমি সত্যি সত্যি কোর্টে পৌঁছাবে না পেখম। পেখম বেরিয়ে গেছে, আবারও ভালো করে বলে দিই, যেটা করবে মাথা ঠান্ডা করে ভেবে চিন্তে করবে, কোনো রকম কোনো ভুল যেন না হয়। বলছি এখানে কিছুক্ষণ আগে একজন মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? না, এখানে তো এখনো পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, তবে মনে হচ্ছে এবার হবে।